আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কে কোথা থেকে আমাদের এই লাইভটাতে জয়েন করেছো সবাই একটু কমেন্ট বক্সে জানায় দাও। তাহলে তাহলে আমরা জানতে পারবো যে কে কোথা থেকে আমাদের সাথে একসাথে ক্লাস করতেছো। আজকে আমাদের শুরু করার কথা ছিল কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, লাইভটা শুরু করার আগে তোমরা তোমাদের বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমাদের আরও অনেক বন্ধুরা আমাদের সাথে অ্যাড হতে পারে। আমিও আমার টাইমলাইন থেকে শেয়ার করে দিই। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা আমাকে একটু জানাও, তা না হলে একটু ঠিক করা লাগবে। অলরেডি আমাদের সাথে 13 জন বন্ধু জয়েন করেছে। ওকে, আমার টাইমলাইন থেকেও শেয়ার করা শেষ। চলো এখন আমরা ক্লাসে ফিরে যাই। প্রথমে আসো, আমরা এই চ্যাপ্টারটাতে কি কি পড়বো একটু ওভারভিউ করি। আমরা এই চ্যাপ্টারে পড়ব মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে কি কি ধর্ম থাকবে সেই লিস্ট আমরা একটু দেখি। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্মকে আগে আমরা প্রথমে চলে আসি যে মৌলের পর্যায়বৃত্তিক ধর্ম যে এই জিনিসটা কি। মৌলের পর্যায়বৃত্তিক ধর্ম হচ্ছে ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তন, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনের ফলে আমরা যেসব পরিবর্তনগুলো দেখব সেগুলোকে বলা হয় হচ্ছে পর্যায়বৃত্তিক পরিবর্তন। তো এই ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তন কোনগুলা আমরা কয়েকটা নাম দেখি। প্রথমে আসে মৌলের যোজনী ও জারণ সংখ্যা। ওকে, এই মৌলের যোজনী আর জারণ সংখ্যা এইটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তন। এরপর আর কি কি আছে? 2 নম্বরে আছে পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ একটা পরমাণুর ব্যাসার্ধ ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনের মধ্যে পড়ে। 3 নম্বরে কি? 3 নম্বর হচ্ছে আয়নীকরণ শক্তি। আমরা এই টপিকগুলো সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। ওকে, আরও কি কি পরিবর্তন আছে? 4 নম্বরে ধরো ইলেকট্রন আসক্তি। 5 নম্বরে কি লেখা যায়? 5 নম্বরে তড়িৎ ঋণাত্মকতা। এই টপিকগুলো নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব এবং আমাদের বোর্ড পরীক্ষায় এছাড়া অ্যাডমিশন পরীক্ষায় কি রিলেটেড কোশ্চেন আসে সেগুলো নিয়েও আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তাই তোমরা সহ তোমাদের বন্ধুরা যারা আছে সবাইকে এই লাইভটা শেয়ার করো অথবা কমেন্টে মেনশন করে জানিয়ে দাও এবং লাইভের সাথে তোমরা একসাথে জয়েন করো। তো আসো আমরা প্রথমে চলে যাই মৌলের যোজনী জারণ সংখ্যা। এই জিনিসটা কি তোমরা অলরেডি জানো যে মৌলের জারণ সংখ্যা কি? মৌলের জারণ সংখ্যা হচ্ছে কোনো যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন ও যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে, সেটাই হচ্ছে মৌলের জারণ সংখ্যা। ঠিক আছে, আমি আরেকটু ডিটেলসে বলি। মনে করো সোডিয়াম, এর ইলেকট্রন সংখ্যা কত? 11। তো এই 11টা ইলেকট্রনই তো আর আমাদের কোনো যৌগ গঠনে অংশগ্রহণ করে না। কয়টা অংশগ্রহণ করে? এর সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যা, একটা ইলেকট্রন সংখ্যা, সেই একটা ইলেকট্রন সংখ্যা আমাদের যৌগ গঠনে অংশগ্রহণ করে এবং সে এই একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। তো এই যত সংখ্যক ইলেকট্রন সে ত্যাগ করতেছে সেটাকে বলা হয় সে মৌলের জারণ সংখ্যা। ঠিক আছে, আর এই রিলেটেড আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট যে যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে। ওকে, আরেকটু ক্লিয়ার করে বলি, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সর্বশেষ
স্তরে যতটা ইলেকট্রন থাকে। ওকে, তো যোজ্যতা ইলেকট্রন এবং জারণ সংখ্যা এই দুইটার সংখ্যা বা নাম্বার সমান হইতে পারে আবার না হইতে পারে। তো যোজ্যতা ইলেকট্রনটা কি, আমি আবারও বলতেছি, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে। আর জারণ সংখ্যা কি, যতগুলো ইলেকট্রন আমাদের যৌগ গঠনে অংশগ্রহণ করবে। তো এই জারণ সংখ্যার মান পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এটা একটু আমরা ডিটেলস আকারে পড়ব। তো পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি? পারমাণবিক ব্যাসার্ধ, তোমাদের সামনে খাতা কলম থাকলে খাতা কলম সাথে নাও, যাতে ইম্পর্টেন্ট কথাগুলো তোমরা নোট করতে পারো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, তো আমরা যদি ডেফিনেশনে চলে যাই বা সংজ্ঞায় চলে যাই, তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কোনো পরমাণুর ধরো এটা একটা কোনো পরমাণুর নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে তার বাইরের শক্তি স্তর। ঠিক আছে, তো কোনো পরমাণুর নিউক্লিয়াসের এই কেন্দ্র থেকে, ওকে, এটা যদি হয় কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস, তাহলে এই নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্ববহিস্থ এই যে এটা হচ্ছে এটার ক্ষেত্রে সর্ববহিস্থ স্তর, নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্ববহিস্থ স্তরের এই ইলেকট্রন স্তরের মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, তো এই পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপ ওয়াইজ অথবা আমরা যদি বলি এই পর্যায়ভিত্তিকভাবে বা গ্রুপভাবে, কলামভাবে এগুলো পরিবর্তন হয়। তো কিভাবে পরিবর্তন হয়, কিভাবে কম বেশি হয়, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, পারমাণবিক ব্যাসার্ধের সাথে তোমার গ্রুপ ভিত্তিক ধর্ম, যেটা গ্রুপ ভিত্তিক কোনগুলোকে গ্রুপ বলে জানো তো? এটা যদি হয় আমাদের এটা যদি হয় আমাদের 3, 4, 5 এরকম 18টা গ্রুপ আছে, তাই না? আর পর্যায় আছে মোট কয়টা? পর্যায় এগুলাকে এই বাম থেকে ডান সাইডের যে রোগুলা, যে এগুলাকে বলা হয় হচ্ছে পর্যায় আছে হচ্ছে মোট 7টা, আর গ্রুপ আছে টোটাল 18টা। ওকে, এই যে এই উপর থেকে নিচ এগুলাকে বলা হয় হচ্ছে গ্রুপ সংখ্যা। তো এই গ্রুপভাবে যে পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন হয়, সেই পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তনটা নিয়ে আমরা আলোচনা করব, গ্রুপ ভিত্তিক ধর্ম পরিবর্তন। ওকে, আমরা জানি যে পর্যায় সারণীর উপর থেকে যত নিচের দিকে যাব, আমাদের পরমাণুর ইলেকট্রন ও ইলেকট্রন স্তর সংখ্যা বৃদ্ধি পাবে, তাই না? আমরা জানি যে পর্যায় সারণীর সবার উপরে আছে কি? হাইড্রোজেন। তো এর নিচের এই গ্রুপের নিচের মৌলটার নাম কি? লিথিয়াম। এর নিচেরটা সোডিয়াম, পটাশিয়াম, এভাবে যেতে থাকবে। তো এই হাইড্রোজেনের থেকে এই লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা বেশি, রাইট? এরপর কি? ইলেকট্রনের স্তরও বেশি। এই হাইড্রোজেনের স্তর হচ্ছে 1টা, এই লিথিয়ামের স্তর হচ্ছে 2টা, সোডিয়ামের হচ্ছে 3টা, পটাশিয়ামের হচ্ছে 4টা, এভাবে বাড়তে থাকবে, তাই না? তো আমরা যদি গ্রুপ ভিত্তিকভাবে যাই, কোনো একটা পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা এবং যে স্তর সংখ্যা, ইলেকট্রন স্তর সংখ্যা, এটা হচ্ছে বৃদ্ধি পায়। ওকে, তাহলে ফলে সর্ববহিস্থ ইলেকট্রনের প্রতি যে নিউক্লিয়াসের আকর্ষণ, ধরে নাও এই দ্বিতীয় স্তরের কোনো একটা ইলেকট্রনের প্রতি যে নিউক্লিয়াসের আকর্ষণ, এই প্রথম স্তরের যে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ, দুইটার পরিবর্তন হবে। এই দুইটার মধ্যে আমাদের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। তো দ্বিতীয় স্তরের ক্ষেত্রে দূরত্ব যেহেতু বেশি, তাই আমাদের আকর্ষণ কম হবে, এবং প্রথম স্তরের ক্ষেত্রে দূরত্ব যেহেতু কম, তাই আমাদের আকর্ষণ বেশি হবে, তাই না? তো এই কারণে আমরা বলতে পারি যে সর্ববহিস্থ স্তরের যেই ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে যদি আমরা সরাই, এই ইলেকট্রনটাকে যদি আমরা এই পরমাণু থেকে বা এই মৌল থেকে সরাইতে চাই, তাহলে আমাদের কম শক্তি খরচ করা লাগবে। আর প্রথম স্তরের যে ইলেকট্রনটা আছে, এটাকে যদি আমরা সরাইতে চাই,
তাহলে আমাদেরকে বেশি পরিমাণের শক্তি খরচ করা লাগবে। এই যে আমি একটা ইলেকট্রনকে সরাইতে যে একটা শক্তি খরচ করতেছি, এটাই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। অর্থাৎ কোনো মৌলকে আমি যে আয়নে পরিণত করব, এই আয়নে পরিণত করতে আমাদের যে পরিমাণ শক্তি লাগবে, বাইরে থেকে আমাদের যে পরিমাণ এনার্জি সাপ্লাই দেওয়া লাগবে, সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। তো কোনো মৌলের ক্ষেত্রে যদি আমরা দুইটা মৌল যদি পাশাপাশি রাখি, একটা মৌলের যদি স্তর সংখ্যা হয় 2, আরেকটা মৌলের যদি স্তর সংখ্যা হয় 3, তাহলে বলো আয়নীকরণ শক্তি কার বেশি হবে, কার কম হবে? আয়নীকরণ শক্তি অবশ্যই এই যে 3টা শক্তি স্তর, এই 3টা শক্তি স্তরওয়ালা এই যে পরমাণুটা, এটার ক্ষেত্রে কম হবে এবং এটার ক্ষেত্রে বেশি হবে। আমরা ব্যাখ্যাটা অলরেডি দেখে আসছি, আমি আবারও একটু রিপিট করতেছি যারা পরে জয়েন করছো তাদের জন্য, যে যেহেতু 2টা স্তর আছে, শেষ শক্তি স্তরের সাথে এর যে নিউক্লিয়াস, এর আকর্ষণ খুবই স্ট্রং হবে। তো কোনো একটা স্ট্রং বন্ড থেকে যদি আমি ইলেকট্রনকে সরাইতে চাই, আমাকে বেশি পরিমাণের এনার্জি সাপ্লাই দেওয়া লাগবে। আর এর সাথে আমাদের দূরত্ব বেশি হওয়ার কারণে আকর্ষণটা কম থাকবে, তাই আমি ইজিলি শেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রনকে সরাইতে পারবো। তো আমরা এখন পর্যায়ভিত্তিকভাবে একটু পরিবর্তন দেখি, এই পারমাণবিক ব্যাসার্ধের পর্যায়ভিত্তিকভাবে পরিবর্তন। তোমরা জানো যে একই পর্যায়ের সকল মৌলের ক্ষেত্রে শেষ শক্তি স্তর সমান। ভালো মতো শোনো, ব্যাখ্যাটা একটু ভালো মতো শোনো। এই ব্যাখ্যাটা যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে সামনের আরো 2-3টা কোশ্চেন তোমাদের জন্য বোঝা সহজ হবে। আচ্ছা, আমি কোশ্চেনটা বলতেছি যে একই পর্যায়ের সব মৌলের ক্ষেত্রে আমাদের শেষ শক্তি স্তর সমান। ধরে নাও হচ্ছে আমি 3 নাম্বার শক্তি স্তরের ক্ষেত্রে, 3 নাম্বার পর্যায়ের ক্ষেত্রে যদি আমি মৌলগুলোর কথা চিন্তা করি, তাহলে কি আছে বলো তো? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এভাবে যেতে থাকবে। তো এই 3টাই কিন্তু একই পর্যায়ের মৌল এবং এদের সর্ববহিস্থ শক্তি স্তর সেম, অর্থাৎ এদের শক্তি স্তর সর্বমোট 3টা। কিন্তু শেষ শক্তি স্তরে কি ইলেকট্রন সংখ্যা সমান আছে? তোমরা জানো যে সোডিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের 12 এবং অ্যালুমিনিয়ামের 13। তার মানে শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন আছে। সোডিয়ামের ক্ষেত্রে শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 1টা, ম্যাগনেসিয়ামের 2টা, অ্যালুমিনিয়ামের 3টা। তাহলে এবার তুমি একটা জিনিস চিন্তা করো, শেষ শক্তি স্তরে যদি একটা ইলেকট্রন থাকে, এইটা নিউক্লিয়াসকে যেভাবে আকর্ষণ করবে, 2টা থাকলে এর চেয়ে বেশি পরিমাণে আকর্ষণ করবে, রাইট? এখন যদি 3টা থাকে তাহলে আরো বেশি পরিমাণে আকর্ষণ করবে, 4টা থাকলে আরো বেশি। অর্থাৎ শেষ শক্তি স্তর সমান হওয়ার কারণে, শেষ শক্তি স্তরের সংখ্যা সমান হওয়ার কারণে ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, এদের আকর্ষণ তত বেশি হবে। তাই এখন আমরা একটু আগে যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা ব্যাখ্যা দিয়ে আসছিলাম, তাহলে আমরা এই ব্যাখ্যাটা যদি এইখানে অ্যাপ্লাই করি, তাহলে আয়নীকরণ শক্তি কার বেশি হবে বলো তো? সোডিয়ামের বেশি হবে নাকি ম্যাগনেসিয়ামের বেশি হবে? আচ্ছা, আয়নীকরণ শক্তি জিনিসটা কি? আয়নীকরণ শক্তিটা হচ্ছে কোন একটা মৌলকে আয়নে পরিণত করতে আমাকে যে পরিমাণ শক্তিটা লাগবে। তো আয়নে পরিণত করতে বলতে ধনাত্মক আয়নে পরিণত করতে বোঝায় আর কি স্পেসিফিক্যালি। তো সোডিয়ামকে যদি আমি সোডিয়াম প্লাস বানাতে চাই, তাহলে যে পরিমাণ শক্তি লাগবে, ম্যাগনেসিয়াম 2+ বানাতে চাইলে বেশি পরিমাণের শক্তি লাগবে, কারণ এর শেষ শক্তি স্তরে আমাদের ইলেকট্রন সংখ্যা বেশি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। এরপরে চলে যাই আমরা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ক্যাটায়নের আকার পরমাণু অপেক্ষা ছোট হয় কেন? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা যারা বোর্ড পরীক্ষা দিবা, যারা এইচএসসি এক্সামিনি, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা আমি লিখতেছি। তোমাদের খাতা কলম থাকলে সাথে এই কোশ্চেনটা লিখো। ক্যাটায়নের আকার পরমাণু অপেক্ষা ছোট হয় কেন?
আচ্ছা, কারো যদি সাউন্ড কোয়ালিটিতে যদি সাউন্ডে যদি কোনো সমস্যা হয় অথবা ভিডিওতে যদি সমস্যা হয়, তাহলে তোমরা একটু কমেন্ট বক্সে জানাও, সে অনুযায়ী আমি ব্যবস্থা নিব। ওকে, তাহলে হচ্ছে আমরা চলে যাই এটার অ্যান্সারে। ক্যাটায়নের আকার পরমাণু অপেক্ষা ছোট হয় কেন? আমরা অলরেডি কিন্তু ব্যাখ্যাটা দিয়ে আসছি, আমরা অলরেডি এই পারমাণবিক ব্যাসার্ধের মধ্যে আমরা এই জিনিসটা পড়ে আসছি। ওকে, তাহলে এখন আসো যে ক্যাটায়ন কি। ক্যাটায়ন তোমরা জানো, ক্যাটায়ন হলো এক বা একাধিক যদি ইলেকট্রন অপসারণ করা হয়, কোনো মৌল থেকে যদি আমরা এক বা একাধিক ইলেকট্রন অপসারণ করি তাহলে সেটাকে বলা হবে হচ্ছে ক্যাটায়ন। তো ক্যাটায়নের ফলে কোনো একটা মৌলের শক্তি স্তর হ্রাস পাবে। তুমি নর্মালি চিন্তা করো, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা এবং স্তর সংখ্যা হচ্ছে 3টা। তো শেষ শক্তি স্তর থেকে আমি যদি ইলেকট্রনটা সরাই তাহলে এটা সোডিয়াম প্লাস হবে। তো শেষ শক্তি স্তর থেকে যদি আমি ইলেকট্রনটা সরাই ফেলি তাহলে আমাদের শক্তি স্তরের সংখ্যা একটা কমে যাবে। তো সোডিয়াম প্লাসের ক্ষেত্রে শক্তি স্তর কয়টা? 2টা, আর সোডিয়ামের ক্ষেত্রে 3টা। নর্মাল কনসেপ্ট। তো ক্যাটায়নের ফলে কোনো মৌলের শক্তি স্তরের সংখ্যা হ্রাস পায়। তো পরমাণুর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু আমাদের সমান থাকবে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা যা, সোডিয়াম প্লাসের ক্ষেত্রেও কিন্তু প্রোটন সংখ্যা সমান। কেউ ভুলেও সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা 10 ভেবে প্রোটন সংখ্যা কেউ 10 লিখে দিও না, কারণ প্রোটন সংখ্যা হচ্ছে একটা পরমাণুর পরিচয়ক। প্রোটন সংখ্যা যদি চেঞ্জ করে ফেলো তাহলে আমাদের যে মৌলটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা জানি যে 10 প্রোটন সংখ্যা যদি 10 হয় তাহলে মৌলটা হয়ে যাবে হচ্ছে নিয়ন। ওকে, তো প্রোটন সংখ্যা চেঞ্জ করা যাবে না, প্রোটন সংখ্যা হচ্ছে সেম থাকবে। ওকে, তাহলে এবার খেয়াল করো যে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 11, সোডিয়ামের ক্ষেত্রেও প্রোটন সংখ্যা 11, কিন্তু সোডিয়াম প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 10টা, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 11টা। এখন একটা জিনিস চিন্তা করো যে একটা দড়ি দিয়ে এই সাইডে হচ্ছে তোমার 5 জন লোক এই দড়িটা টানতেছে, আর এখান থেকেও 5 জন লোক দড়িটা টানতেছে। তো আলটিমেটলি রেজাল্ট কি হবে? রেজাল্ট হচ্ছে নিউট্রাল অবস্থায় থাকবে যদি এদের প্রত্যেকের শক্তি সমান হয়, তাই না? আমরা ধরে নিলাম প্রত্যেকের শক্তি সমান, তাহলে হচ্ছে রেজাল্টটা 0। আমাদের নিট যে পরিবর্তন, আমাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না, সমান থাকবে, এই জায়গাটা কনস্ট্যান্ট থাকবে। এখন চিন্তা করো যদি একটা সাইডে মানুষ সংখ্যা বেশি হয় তাহলে কি হবে? এই দড়িটা একটা সাইডে চলে আসবে, এদিকে চলে আসবে, অথবা যদি এই সাইডে মানুষ সংখ্যা বেশি হয় তাহলে হচ্ছে এই সাইডে চলে যাবে। তো এখন একটা জিনিস চিন্তা করো, প্রোটন সংখ্যা আছে 11টা, ইলেকট্রন সংখ্যা আছে 10টা, তাহলে প্রোটনের আকর্ষণ বেশি। তো প্রোটনের দিকে প্রোটন ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। এর ফলে কি হবে? এর ফলে যে শেষ শক্তি স্তর এটা হচ্ছে হ্রাস পাবে, এটা হচ্ছে ভিতরের দিকে চলে আসবে। তো সেই কারণে ক্যাটায়নের আকার পরমাণু অপেক্ষা ছোট হয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কমেন্ট বক্সে জানাও আমি কি আরেকটু স্লো পড়াবো নাকি হচ্ছে ফাস্ট পড়াবো, একটু জানাও আমাকে। ওকে, তাহলে আমি একটা কোশ্চেন দেই, একটা কোশ্চেনের অ্যান্সার আমাকে বলো। যে অন্য কালে একটা দিয়ে লিখি, Fe2+ এবং Fe3+ এই দুইটার মধ্যে কার আকার বড় আর কার আকার ছোট? এটা কমেন্ট বক্সে জানাও, আমি দেখি কে কে পারতেছো আর কে কে হচ্ছে অ্যাক্টিভ আছো, তোমরা ঠিকঠাক মতো দেখতেছো কিনা এটা দেখার জন্য। Fe2+ এবং Fe3+ এই দুইটার মধ্যে কার আকার ছোট? আর তোমরা যারা এখনো লাইভটা শেয়ার করো নাই, বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দাও। কার আকার ছোট? তাড়াতাড়ি বলো, আমি এখনো কারোর কমেন্ট পাই নাই, ওয়েট করতেছি। চিন্তা করে তাড়াতাড়ি বলো কার আকার ছোট হবে। ওকে, তোমরা অ্যান্সারটা করতে থাকো। এর ফাঁকে আমি আরেকটা থিওরি বা আরেকটা টপিক একটু দেখে আসি। তোমরা কিন্তু কমেন্ট বক্সে সব অ্যান্সারটা জানাবা, অ্যান্সার কোনটা হবে কি হবে আমাকে এখনই কমেন্ট বক্সে জানাবা। আরেকটা কোশ্চেন দেখো, এই টাইপের আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে অ্যানায়নের আকার পরমাণু অপেক্ষা বড় হয় কেন?
এটার ব্যাখ্যাও সেম, যে আমরা জানি যে অ্যানায়নের ক্ষেত্রে কি হয়, অ্যানায়নের ক্ষেত্রে বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই তো। তো এর ফলে কি হচ্ছে, এর ফলে কোনো পরমাণু যে বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করে, এর ফলে কি হয়, পারমাণবিক স্তর বৃদ্ধি পায় বা পরমাণুর প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা কি হয়, সমান হয়। কিন্তু অ্যানায়নের প্রোটন সংখ্যার চেয়ে অ্যানায়নের ক্ষেত্রে আমরা জানি যে অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা থেকে বেশি হয়, তাই না। তো কোনো অ্যানায়নের প্রোটন সংখ্যার চেয়ে ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ায় ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যাকে বাইরের দিকে বেশি আকর্ষণ করে, এর ফলে কি হয়, অ্যানায়নের আকারটা তুলনামূলকভাবে বড় হয়। আগের কোশ্চেনের অ্যান্সার, হ্যাঁ একজন দেখলাম অ্যান্সার দিছে Fe2+ আকারে ছোট। Fe2+ তো আকারে ছোট, একটু চিন্তা করে বলো, Fe2+ আকারে ছোট হবে নাকি Fe3+ আকারে ছোট হবে? Fe3+ আকারে ছোট হবে। আচ্ছা আমরা এবার তাহলে একটু ব্যাখ্যা চলে আসি, Fe3+ কেন আকারে ছোট হবে একটু খেয়াল করো। Fe2+ এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত, 26, কারণ প্রোটন সংখ্যা তো কখনো চেঞ্জ হবে না। Fe3+ এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত, 26, কিন্তু এটার ক্ষেত্রে দেখো ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা দুইটা কমে যাচ্ছে, 24, আর এটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 23, তাই কিনা। তাহলে এবার একটা জিনিস চিন্তা করো, বাইরের স্তরের ইলেকট্রন কোনটাতে বেশি আর কোনটাতে কম, ওই যে আমাদের সোডিয়াম আর সোডিয়াম প্লাস, এইটার ব্যাখ্যা অনুযায়ী তুমি এইটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমরা যদি Fe2+ এর চিত্র আঁকি তাহলে দেখো কেমন হবে। এটা হচ্ছে Fe2+, এটা হচ্ছে Fe3+, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করো, Fe2+ এর ক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা, 24টা, আর Fe3+ এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 23টা। তো এর যে প্রোটন, এর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস তার বাইরের স্তরের ইলেকট্রন আছে কয়টা, 6টা, এই 6টাকে আকর্ষণ করতেছে। আর Fe3+ এর যে নিউক্লিয়াস, এই বাইরের স্তরের ইলেকট্রন আছে কয়টা, 7টা, এই 7টাকে আকর্ষণ করতেছে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে যেহেতু ইলেকট্রন সংখ্যা বেশি তাই এর মধ্যে আকর্ষণ বেশি হবে, তাই এই স্তরটা ভিতরের দিকে চলে আসবে এবং এর আকারটা তুলনামূলক এর থেকে ছোট হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে Fe3+ আকারে ছোট, ঠিক আছে। এরপরে যাই আমরা, এরপরে হচ্ছে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করি, আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি অলরেডি তোমাদেরকে আমি পারমাণবিক ব্যাসার্ধের মধ্যে বলে দিছি, তাও একটু আবার ধারণা দিই। আয়নীকরণ শক্তি, আচ্ছা তাহলে আয়নীকরণ শক্তিটা জিনিসটা কি, যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথ থেকে যদি আমরা 1 মোল ইলেকট্রন সরায় ফেলি, তাহলে 1 মোল ইলেকট্রন সরায় ফেললে এটা তো একক ধনাত্মক আয়নে পরিণত হবে। এই একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ আমাদের এনার্জি লাগবে সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি, ওকে। এবং তোমাদেরকে মনে রাখতে হবে যে এই জিনিসটা বা এই ইলেকট্রন সরানোটা অবশ্যই আমাদেরকে গ্যাসীয় অবস্থায় করতে হবে, এটা হচ্ছে শর্ত, আয়নীকরণ করার শর্ত গ্যাসীয় অবস্থায় করা লাগবে, ওকে। তো এখন আসো আমরা দেখি যে আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক ভাবে কিভাবে পরিবর্তন হয়, ওকে। আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক পরিবর্তন আমরা দেখব যে গ্রুপ ভিত্তিক ভাবে কিভাবে আয়নীকরণ শক্তি পরিবর্তন হয়।
তোমরা জানো পর্যায় সারণীর উপর থেকে আমরা যদি নিচের দিকে যাই, তাহলে পরমাণুর ইলেকট্রন ও ইলেকট্রন স্তর সংখ্যা বৃদ্ধি পাইতে থাকে, তাই না? আর যদি আমরা বাম থেকে ডান দিকে যাই, মানে পাশাপাশি যাই, তাহলে স্তর সংখ্যা সেম থাকে এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাইতে থাকে। তো ফলে কি হয়? ফলে সর্ববহিস্থ, এই যে আমরা এখন গ্রুপ ভাবে কথা বলতেছি, তো এর ফলে কি হয়? ইলেকট্রন এবং ইলেকট্রন স্তর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে? সর্ববহিস্থ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হয়। ওই যে আমরা একটু আগে পারমাণবিক ব্যাসার্ধের মধ্যে আমরা এই জিনিসটা দেখে আসছিলাম। হাইড্রোজেনের ক্ষেত্রে শক্তি স্তর হচ্ছে একটা, লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে দুইটা, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে তিনটা। তো দেখো আস্তে আস্তে আমাদের গ্রুপটা কি হচ্ছে? বৃদ্ধি, শেষ শক্তি স্তরের সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো মৌলের কেন্দ্র থেকে বা নিউক্লিয়াস থেকে এর যে দূরত্ব, এই দূরত্বটাও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হবে? এর ফলে শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন সরানো আমাদের সহজ হবে, তাই না? তো উপর থেকে যত আমরা নিচের দিকে আসতে থাকব, তত আমাদের এই ইলেকট্রন সরানোর কাজটা ইজি হবে। তাই আয়নীকরণ শক্তি গ্রুপ ভিত্তিকভাবে হ্রাস পায়, ঠিক আছে? তার মানে আয়নীকরণ শক্তি কমবে। কিভাবে কমবে? গ্রুপ ভিত্তিকভাবে। ওকে, এবার আসো যে আমরা পর্যায় ভিত্তিক পরিবর্তনটা দেখি। এগুলো কিন্তু সহজ জিনিস, তাও তোমাদেরকে একটু রিভিউ দিচ্ছি আমরা। পর্যায় ভিত্তিক পরিবর্তন। ওকে, পর্যায়ভিত্তিক ভাবে কিভাবে পরিবর্তন হয়? যেহেতু আমরা জানি একই পর্যায়ে যতগুলো মৌল আছে, ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ওকে, আরও যেগুলো আছে, সিলিকন, ফসফরাস, সালফার, যা আছে সবগুলো কি একই পর্যায়ে, তাই না? সেম পর্যায়, অর্থাৎ এগুলো হচ্ছে 3 নাম্বার পর্যায়। তো পর্যায়ে সেম, অর্থাৎ শেষ শক্তি স্তর সেম, কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু পরিবর্তন হচ্ছে। এর শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা, এর শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুইটা, এর শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা তিনটা, চারটা, এভাবে বাড়তে থাকবে, 5টা, 6টা, 7টা, এভাবে বাড়তে থাকবে। তাহলে এখন দেখো এ কি করবে? যেহেতু আমাদের শেষ শক্তি স্তরের সংখ্যা সমান, কিন্তু ইলেকট্রন সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, ধরো এখানে আছে 2টা ইলেকট্রন, এখানে আছে হচ্ছে আমাদের 3টা ইলেকট্রন। তো এই প্রোটন যেই বলে আকর্ষণ করবে, এটাকে আরো বেশি বলে আকর্ষণ করবে, কারণ এর মধ্যে আমাদের আকর্ষণের যে ক্ষমতাটা বা আকর্ষণটা এখানে বেশি হবে। তাই এর থেকে আমাদের একটা ইলেকট্রনকে সরাইতে বা অপসারণ করতে বেশি পরিমাণে শক্তি খরচ হবে। তাই পর্যায় ভিত্তিকভাবে পরিবর্তনটা কিভাবে হয়? বাম থেকে যত ডানের দিকে যাবে, তত আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেতে থাকবে। ওকে, তাহলে আমরা যদি সামারাইজ করি, গ্রুপ ভিত্তিকভাবে আয়নীকরণ শক্তি হ্রাস পায় এবং পর্যায় ভিত্তিকভাবে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ওকে, এরপরে আমরা চলে যাই, এরপরে আমরা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? আমরা ইলেকট্রন আসক্তিতে চলে যাই। ওকে, ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের, আমি টপিকটা নাম লিখি, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ কক্ষপথ থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে প্রবেশ করাই, তাহলে প্রবেশ করাইতে আমাদের যে পরিমাণ এনার্জি লাগবে বা এনার্জি লস হবে, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তির পরিবর্তন গ্রুপ ভিত্তিকভাবে এবং পর্যায় ভিত্তিকভাবে কিভাবে হয়? এটাও সেম, গ্রুপ ভিত্তিকভাবে হ্রাস পায় এবং পর্যায় ভিত্তিকভাবে বৃদ্ধি পায়। তো এটার ব্যাখ্যা এবং আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যে ব্যাখ্যাটা দেখছিলাম, দুইটার ব্যাখ্যা হচ্ছে সমান, মানে দুইটা হচ্ছে সেম। তো এর আগের জিনিসটা যদি বুঝো, তাহলে আশা করি এটাতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, একটা কোশ্চেন দিই তোমাদেরকে, দেখি পারো কিনা।
বলো যে অক্সিজেনের, নীলকালি দিয়ে লিখি যাতে বুঝতে সুবিধা হয়, অক্সিজেন এবং নাইট্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই দুইটার মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এইচএসসি বোর্ড কোশ্চেনে আসার মধ্যে একটা কোশ্চেন, এবং তোমরা আশা করি এই টাইপের কোশ্চেন এসএসসি লেভেলে কিছুটা টাচ পেয়েছিলাম। তো এইটার ব্যাখ্যাটা আশা করি পারবা। ব্যাখ্যাটা একটু বলো দেখি, আমাকে একটু সংক্ষেপে এক লাইনে বলো বা একটা শব্দে বলো, কেউ পারবা কিনা দেখি, আমাকে কমেন্ট বক্সে জানাও। অক্সিজেন এবং নাইট্রোজেন এই দুইটার মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি এবং কেন বেশি? এই কেন ব্যাখ্যাটা এক লাইনে বলতে পারলে ভালো, আর যদি না পারো তাহলে আমাকে শুধু অ্যান্সারটা বলো, এই দুইটার মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি হবে? অক্সিজেন এবং নাইট্রোজেন কার আয়নীকরণ শক্তি বেশি? তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার দাও, এই দুইটার মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? এই টাইপের আরো অনেক কোশ্চেন আছে, যেমন বেরিলিয়াম বোরন এই দুইটার মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি, এই টাইপের আরো অনেক ধরনের কোশ্চেন থাকবে পরীক্ষা আসার মতো কোশ্চেন। ওকে, আমরা ব্যাখ্যা চলে যাই। দেখো, অক্সিজেন এবং নাইট্রোজেন এই দুইটার আমরা ইলেকট্রন বিন্যাস যদি দেখি, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা তোমরা জানো 7, তাই না? তো আমরা যদি এইটার ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, আর অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4। তাহলে এই জায়গায় দেখো তো, পি এর অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় আছে, অর্ধপূর্ণ অবস্থায় আছে, কিন্তু এই জায়গায় পি এর অরবিটাল কি অর্ধপূর্ণ আছে? অর্ধপূর্ণ থেকে একটা বেশি আছে, অর্থাৎ 4টা আছে। পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 6, যদি 6টা ইলেকট্রন থাকে তাহলে এটা পূর্ণ অবস্থায় আছে, আর যদি অর্ধেক থাকে অর্থাৎ 3টা থাকে তাহলে সেটাকে আমরা বলি অর্ধপূর্ণ অবস্থায় আছে। আমরা জানি কোনো এই অরবিটালের ক্ষেত্রে যদি কোনো অরবিটাল যদি পূর্ণ অবস্থায় অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে, তাহলে মৌলটা বেশি স্টেবল হয় বা স্থিতিশীল হয়। ওকে, তো এই স্থিতিশীলতার কারণে দেখো, এই নাইট্রোজেনের যেহেতু আমাদের শেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে, পি অরবিটাল যেহেতু অর্ধপূর্ণ অবস্থায় আছে, তাই এইটার স্টেবিলিটি বেশি হবে, এটা বেশি স্থিতিশীল হবে। তো এই কারণে নাইট্রোজেনের থেকে আমাদের শেষ ইলেকট্রনটাকে সরাইতে বেশি পরিমাণের এনার্জি লাগবে। তো আমাদের যে সিরিয়াল ছিল, আমাদের যে সিকোয়েন্স ছিল, আমরা যে গ্রুপ ভিত্তিক এবং পর্যায়ভিত্তিকভাবে পরিবর্তন কিভাবে হয় যেটা অলরেডি শিখে আসছি, সেইটার সাথে এই কোশ্চেনটা একটু ব্যতিক্রম। আমাদের অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এটা ব্যতিক্রম। ব্যতিক্রমটা কেন? কারণ হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে পি অরবিটাল অর্ধপূর্ণ হওয়ায় এর স্টেবিলিটি বেশি, তাই অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে। ঠিক আছে, তো এই টাইপের আরো অনেক কোশ্চেন আসে পরীক্ষার মধ্যে, তোমরা এগুলো প্র্যাকটিস করবা। বেরিলিয়াম, বোরন এই টাইপের আরো অনেক কোশ্চেন আছে, তো এইগুলো হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এরপর চলে যাই আমরা ইলেকট্রন আসক্তি থেকে। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? আমি কোশ্চেনটা লিখতেছি। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? মনে রাখবা, এই চ্যাপ্টারের যত কোশ্চেন তুমি পরীক্ষা অ্যান্সার করবা, সেই কোশ্চেনগুলো অ্যান্সার করার সময় আগে অবশ্যই তুমি ইলেকট্রন বিন্যাসটা দেখাবা।
যদি ইলেকট্রন বিন্যাস দেখাও তাহলে দেখবে তোমার 50% প্রবলেম সলভ, তুমি 50% অ্যান্সার করতে পারবা। সব নির্ভর করতেছে তুমি ইলেকট্রন বিন্যাসটা ঠিকঠাক মতো করতে পারতেছো কিনা। তো ফ্লোরিনের ক্ষেত্রে আমরা যদি এখন ইলেকট্রন বিন্যাসটা দেখি, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9, 1s2 2s2 2p কত 4 2p5 5 6 7 8 9। আর ক্লোরিনের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 6 2 8 10 12 2p5, তাই না? 6 7 8 9 10 15 16 17। হ্যাঁ ঠিক আছে। ক্লোরিনের তো আমাদের শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7 এবং টোটাল ইলেকট্রন হচ্ছে 17টা। তাহলে আসো এবার আমরা ব্যাখ্যায় চলে যাই, কেন ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম হবে। আমাদের হওয়ার কথাটা ছিল কিন্তু উল্টাটা, কিন্তু আমরা দেখতেছি যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কম হয়। তো আমরা এই জায়গায় আমরা একটু দেখি যে ফ্লোরিনের ক্ষেত্রে দেখো তো এর মোট শক্তি স্তর হচ্ছে 2টা, আর ক্লোরিনের ক্ষেত্রে স্তর হচ্ছে আমাদের কয়টা? 3টা। তুমি একটা জিনিস চিন্তা করো, একটা রুমের মধ্যে 5 জন লোক আছে, ঠিক আছে? এই রুমটা হচ্ছে ছোট, আর একটা বড় রুমের মধ্যে 5 জন লোক আছে। তো একজন লোক প্রবেশ করতে চায়, ওকে, একজন লোক প্রবেশ করতে চায়, হয় এই রুমে প্রবেশ করবে না হয় এই রুমে প্রবেশ করবে। এখন বলো তো এই একজন যে প্রবেশ করবে সে এখন কোন রুমের মধ্যে প্রবেশ করবে, এইটাই নাকি এইটাই? অবশ্যই বড় রুমটাই, কারণ ছোট রুমটা তো অলরেডি ওভার পপুলেটেড, অনেক মানুষ হয়ে গেছে, এর মধ্যে ডেনসিটি অনেক বেশি, এর মধ্যে হচ্ছে ঘনত্ব অনেক বেশি, তো এর মধ্যে প্রবেশ করতে পারবে না, বাইরে থেকে আর কেউ আসতে পারবে না। কারণ যদি বাইরে থেকে একজন প্রবেশ করে তাহলে কিন্তু তার জন্য থাকাটা একটু অসম্ভব হয়ে যায়। তো বাইরে থেকে যদি একজন প্রবেশ করে দেখা যাবে এই একজন আর 5 জন 6 জন মিলে হচ্ছে মারামারি করে একজনকে বের করে দেওয়ার চেষ্টা করবে। তো এর মধ্যে হচ্ছে কলুশনটা হচ্ছে বৃদ্ধি হবে বা বেশি হবে। তো এই একজনটা যদি বড় রুমে প্রবেশ করে খুব সহজে থাকতে পারবে, তাই না? এর মধ্যে থাকা তো অসুবিধা নেই, কারণ এর মধ্যে এনাফ স্পেস আছে। তো এখন তুমি এইটার সাথে একটু চিন্তা করো, এই ফ্লোরিনের ক্ষেত্রে 2টা স্তর হওয়ায়, এটা সাইজে ছোট হওয়ায় অলরেডি এটা ওভার পপুলেটেড, ওকে। এর সাথে তুলনা করে বলতেছি যে ওভার পপুলেটেড মানে ইলেকট্রন সংখ্যা অনেক বেশি, ইলেকট্রনের ডেনসিটি অলরেডি অনেক বেশি। তো সে কি আর চাবে বাইরে থেকে আরেকটা ইলেকট্রন প্রবেশ করুক? সে তো আর চাবে না, সে তো আর বাইরে থেকে কোনো ইলেকট্রন আনতে চাবে না। কিন্তু এর মধ্যে যদি আমি এখন বাইরে থেকে একটা ইলেকট্রন প্রবেশ করাই তাহলে কিন্তু এর মধ্যে সমস্যা হচ্ছে না, কারণ এর মধ্যে ডেনসিটি কম আছে। তো এই ডেনসিটির কারণে বা ইলেকট্রন ঘনত্বের কারণে বা ইলেকট্রন মেঘের কারণে এইসব কারণেই এই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম হয়ে থাকে, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো এবং পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, ওকে। এরপর আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করি, খুবই কনসেপচুয়াল কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে কোন মৌলের প্রথম ইলেকট্রন আসক্তির তাপ উৎপাদী হলেও দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান তাপহারী হয় কেন? যেহেতু আমি আবার এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার আগে একটু কথা বলে নিই যে এই চ্যাপ্টারটা তো অনেক বড় একটা চ্যাপ্টার, কেমিস্ট্রির এই 3 নম্বর চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার। যদি এই প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে পড়াইতে হয় আমার এই 1 ঘন্টা লাইভ ক্লাসের মধ্যে হবে না বা 1 ঘন্টা ক্লাসের মধ্যে হবে না, মিনিমাম এটার জন্য আমাকে 5 থেকে 6টা ক্লাস নেওয়া লাগবে। বা আরও যদি ভালো মতো বুঝতে চাও, আরও ভালো মতো থিওরি যদি বুঝতে চাও আরও বেশি লাগতে পারে, ইভেন এটা 15-20 ঘন্টা এরকম লাগতে পারে। এটা ডিপেন্ড করতেছে তুমি কত ডিটেলসে পড়তে চাও, ওকে। তো যেহেতু 1 ঘন্টার মধ্যে আমি একটু সামারি করতেছি, তো পরীক্ষায় কী টাইপের কোশ্চেনগুলো সাধারণত আসে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। আমি হচ্ছে বেশি থিওরিতে যাচ্ছি না, বেশি থিওরির বা কোনো একটা টপিকের ভিতরে যাচ্ছি না। তোমরা জানো যে ইলেকট্রন আসক্তি অথবা
আয়নীকরণ শক্তি, এগুলো নিয়ে কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টা লেকচার দেওয়া সম্ভব। এগুলো কিন্তু এক একটা বড় এক একটা টপিক। শুধু পরীক্ষায় যেসব কোশ্চেনগুলো সাধারণত বেশি ফেস করতে হয় সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। ওকে, তাহলে আসো আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে দেখি। কোশ্চেনটা হচ্ছে কোন মৌলের প্রথম ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদী হলেও দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান, আমি একটু সংক্ষেপে লিখলাম, আসক্তির মান তাপ হারি হয় কেন? ওকে, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনসেপচুয়াল কোশ্চেন। একটু ভালো মতো শোনো, একটু আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলবো, সমস্যা নেই। দেখো, কোনো পরমাণুতে ইলেকট্রন সমূহ কি করে? একটা আরেকটাকে বিকর্ষণ করতে থাকে। এর ফলে কি হয়? যদি প্রথম একটা ইলেকট্রন এই মৌলের পরমাণুতে প্রবেশ করতে চায় তাহলে কি করতে হবে? এই বন্ধনের মধ্যে, এই সিস্টেমের মধ্যে যেই বন্ধনটা আছে সে বন্ধনটাকে আগে ভাঙতে হবে, তাই না? তো এই বন্ধনটা ভাঙার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রচুর পরিমাণে তাপ থাকবে। ফলে বন্ধন ভাঙার কারণে এই তাপটা বের হয়ে যাবে। আমি আরেকটু ব্যাখ্যা করে বলতেছি। ধরো বাইরে থেকে একটা ইলেকট্রন এই মৌলের মধ্যে প্রবেশ করতে চায়, তো কি করতে হবে? এই বন্ধনটা ভাঙতে হবে। এই বন্ধনটা যদি ভাঙতে চায় তাহলে কি করতে হবে? তাকে প্রচুর পরিমাণে এনার্জি দিতে হবে। তো এখন মনে করো বন্ধনটা ভেঙে ফেলছে, বাইরের যেই বন্ধনটা ছিল সেই বন্ধনটা ভেঙে ফেলছে। এখন বন্ধনটা ভাঙার ফলেই তো সেই ইলেকট্রনটা এখন এই জায়গায় প্রবেশ করতে পারবে। তো এই যে বন্ধনটা ভাঙলো, বন্ধনটা ভাঙার ফলে কি হবে? তাপ উৎপন্ন হবে, পরিবেশের মধ্যে তাপ ছড়ায় যাবে। এই যে পরিবেশের মধ্যে তাপটা ছড়ায় যাচ্ছে, এই কারণে প্রথম ইলেকট্রন আসক্তির মান হয় তাপ উৎপাদী। কারণ প্রথম ইলেকট্রনটা যে প্রবেশ করবে, এই প্রবেশ করার সময় তাকে বন্ধনটাকে ভাঙতে হবে। তো বন্ধনটা ভাঙলে আমাদের তাপ উৎপন্ন হবে, এই কারণে তোমার প্রথম ইলেকট্রন আসক্তিটা হবে হচ্ছে তাপ উৎপাদী। এবং দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান তাপহারী হবে। তো দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান তাপহারী কেন হবে? তো একটা ইলেকট্রন তো মনে করো প্রবেশ করলো, এখন 2 নাম্বার যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা যদি বন্ধনে প্রবেশ করতে চায় তখন কি করবে? এই বন্ধনের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো এটাকে বাধা দিবে, এটাকে আসতে দিবে না, কারণ এটাও নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ। তো তখন কি করতে হবে? সেই ইলেকট্রনকে বাইরে থেকে আরো বেশি পরিমাণে শক্তি নিয়ে প্রবেশ করতে হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো হচ্ছে 2টা বন্ধু, ধরো তুমি আর তোমার একটা বন্ধুর মধ্যে মারামারি হচ্ছে। তো তোমার ওই বন্ধুটার অনেক শক্তি বেশি, তোমার ওই বন্ধুটা মনে করো স্বাস্থ্যবান, ওই বন্ধুটা মনে করো তোমাকে এক ঘুষি দিলে তুমি জায়গা থেকে সরে যাবা। তো তুমি এখন ওর সাথে কি আর এই একা একা মারামারি করতে যাবা? তুমি কি করবা? তুমি বাইরে থেকে তোমার আরেকটা বন্ধুকে সাথে নিয়ে আসবা, অথবা হচ্ছে তুমি আর তোমার অন্য কোনো বড় ভাইকে নিয়ে আসবা, এসে তখনই মারামারিটা করতে আসবা। তো এই ইলেকট্রনটা তাই করে। এই ইলেকট্রনটা যখন এই বন্ধনে প্রবেশ করতে যাবে, যখন এই বন্ধনের ইলেকট্রনগুলো অলরেডি একে বাধা দিতেছে, অলরেডি এর থেকে বেশি পরিমাণে শক্তিতে বাধা দিচ্ছে, তো এই ইলেকট্রনটা যখন প্রবেশ করতে যাবে তখন বাইরে থেকে আরো বেশি পরিমাণে এনার্জি নিয়ে প্রবেশ করবে। তো এখন চিন্তা করো, বাইরে থেকে যেহেতু আমাদের এই সিস্টেমের মধ্যে এনার্জিটা দিচ্ছে, এনার্জিটা প্রবেশ করতেছে, তাই এই কারণে দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান হয় তাপহারী। ঠিক আছে, তাহলে প্রথম ইলেকট্রন আসক্তিটা হয় হচ্ছে তাপ উৎপাদী এবং দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা হয় তাপহারী। একটা জিনিস মনে রাখবা, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ঠিক আছে, সবচেয়ে বেশি। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, তারপরে আমরা চলে যাই অন্য কোনো একটা টপিকে যাই, এই চ্যাপ্টারের আর অন্য কোনো টপিকে যাই। এরপরে তোমাদের টপিক আছে হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, অবস্থান্তর মৌল জিনিসটা কি? অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল কি? কোনো পরমাণুর
স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি ডি অরবিটালটা অপূর্ণ থাকে তাহলে সেটাকে বলা হবে অবস্থান্তর মৌল। আমি আবারও বলতেছি, কোনো পরমাণুর স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস, ওকে, কোনো পরমাণুর স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি ডি অরবিটাল অপূর্ণ অবস্থায় থাকে, ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 10টা, তো অপূর্ণ থাকবে মানে কি 1 থেকে 9, তাই না? অথবা হচ্ছে তোমার একটাও যদি না থাকে তাহলে কিন্তু এর মধ্যে কোনো ডি অরবিটালের মধ্যে কোনো ইলেকট্রন নাই। এটা ভালো মতো খেয়াল রাখা আছে, এটা আমরা সামনে একটা কোশ্চেনে একটা আলোচনা করব, তখন আর একটু ক্লিয়ার হবে। অপূর্ণ থাকা মানে হচ্ছে ডি অরবিটালটা আছে এবং এর মধ্যে ইলেকট্রন সংখ্যা হবে 1 থেকে 9। যদি 0 হয় তাহলে কিন্তু ডি অরবিটালই নাই। পূর্ণ থাকা তো প্রশ্নই আসে না, ডি অরবিটালই নাই, তাই হচ্ছে 0 হইতে পারবে না এবং 10 হইতে পারবে না, কারণ 10 হইলে হচ্ছে ডি অরবিটালটা পূর্ণ অবস্থায় থাকবে। তো আমাদের দেখতে হবে হচ্ছে অপূর্ণ অবস্থায়, এই একটা শর্ত। আর আরেকটা শর্ত হচ্ছে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস, এই দুইটা জিনিস আমাদের শর্ত অবস্থান্তর মৌলের ক্ষেত্রে, ওকে। তাহলে আসো দেখি সংখ্যাটা আবার বলি আমি। কোনো পরমাণুর স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ডি অরবিটাল যদি অপূর্ণ অবস্থায় থাকে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা যদি 1 থেকে 9 হয়, তাহলে সেটাকে বলা হবে অবস্থান্তর মৌল। উদাহরণ কি হইতে পারে? উদাহরণ হইতে পারে তোমার ধরো Fe2+ or Fe3+, এগুলো হচ্ছে অবস্থান্তর মৌল, ওকে। তাহলে পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে যে অবস্থান্তর মৌলগুলো, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এই কোশ্চেনটা তোমরা নিজেরা বাসায় দেখবা, সহজ কোশ্চেন, এবং এটা তোমরা এসএসসি লেভেলে পড়ে আসছো। তো এখন আমি তোমাদেরকে আরেকটা কোশ্চেন দেখাবো যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এই দুইটা প্রকৃতপক্ষে অবস্থান্তর মৌল নয়। এই দুইটা ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। কেন নয়, এটার ব্যাখ্যাটা এখন আমরা দেখব। তাহলে কোশ্চেনটা আমি আবারও বলতেছি, স্ক্যান্ডিয়াম আর হচ্ছে জিঙ্ক এই দুইটা অবস্থান্তর ধাতু বলা যাবে না, কিন্তু এটা ডি ব্লক মৌল, ঠিক আছে। এটা কেন? আমরা জানি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমাদের যেই স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস সেটা কত? স্ক্যান্ডিয়াম 3+, ওকে। তো স্ক্যান্ডিয়াম 3+ যদি করি তাহলে এর ইলেকট্রন সংখ্যা হবে কয়টা? 18টা, কারণ স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 21। আমরা ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 3s2 3p6। তো এই জায়গার ক্ষেত্রে আমাদের 4s2-তে যে দুইটা ইলেকট্রন ছিল এই দুইটা ইলেকট্রন চলে যাবে, এবং 3d-তেও একটা ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটাও চলে যাবে, তাহলে আমরা পাবো স্ক্যান্ডিয়াম 3+। এবার জিঙ্কের ক্ষেত্রে দেখো, জিঙ্কের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2+। যদি এটা আমরা করি তাহলে আমরা পাবো 1s2 2s2 2p6 3s2 3p6। দুইটা ইলেকট্রন যেহেতু চলে যাচ্ছে 4s0 3d10। তো এর ক্ষেত্রে দেখো, এর স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডি অরবিটাল আর উপস্থিত নাই, কারণ হচ্ছে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0, এটার অপূর্ণ অবস্থায় নাই, তাই না? অপূর্ণ অবস্থায় থাকতে হলে তো ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা থাকতে হবে 1 থেকে 9, এর মধ্যে একটা সংখ্যা থাকতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডি অরবিটালে কোনো ইলেকট্রন সংখ্যাই নাই, তাই এর মধ্যে ডি অরবিটাল উপস্থিত নাই, এই কারণে এরা অবস্থান্তর মৌল নয়। আর জিঙ্ক 2+ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডি অরবিটাল পূর্ণ অবস্থায় আছে। তো আমাদের শর্ত ছিল যে কি, অপূর্ণ অবস্থায় থাকতে হবে, 1 থেকে 9টা ইলেকট্রন থাকা লাগবে, কিন্তু এইটাতে দেখা যাচ্ছে পূর্ণ অবস্থায় আছে, তাই আমাদের শর্তটা ফুলফিল করতেছে না। ওই যে আমরা যে শর্তটা দেখছিলাম, এই অবস্থান্তর মৌলের ক্ষেত্রে আমরা দুইটা শর্ত দেখছিলাম, একটা স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে স্থিতিশীল আয়ন নিতে হবে, এবং এর যে ইলেকট্রন বিন্যাস ডি অরবিটাল, এই ইলেকট্রন বিন্যাস করার পর ডি অরবিটালটা আমাদের অপূর্ণ অবস্থায় থাকা লাগবে, অর্থাৎ 1 থেকে 9 থাকা লাগবে। কিন্তু স্ক্যান্ডিয়াম 3+ আর জিঙ্ক 2+ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই শর্তগুলো ফুলফিল করতেছে না, তাই
এরা ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও এরা অবস্থান্তর মৌল নয় বা অবস্থান্তর ধাতু নয়। পরীক্ষায় কোশ্চেনটা প্রায় আসে, এটা ভালো মতো প্র্যাকটিস করা লাগবে। ওকে, আমরা আরেকটা কোশ্চেন দেখি। আরেকটা কোশ্চেন দেখে হচ্ছে আমাদের লাইভ ক্লাসটা এখানে শেষ করব। লাস্ট একটা কোশ্চেন, সহজ একটা কোশ্চেন দিয়ে আমরা শেষ করব। কোশ্চেনটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে NCl3 গঠন সম্ভব, কিন্তু NCl5 গঠন সম্ভব নয়। এটা কেন নয়, এটার ব্যাখ্যা আমরা দেখব। ঠিক আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে NCl3 গঠন সম্ভব, কিন্তু NCl5 এটা গঠন করা সম্ভব নয়। ওকে, লাইভে ঠিক আছে, চলো আমরা কন্টিনিউ করি। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা আগে আমরা দেখি কি আছে। 1s2 2s2 2p3, কারণ আমরা জানি নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টা। ওকে, আর ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p5 5 6 7। ওকে, এবার খেয়াল করো, NCl3 গঠন সম্ভব। এটা কেন সম্ভব? NCl3 যৌগে কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, তাই না? কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, এর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারি এর সর্বশেষ স্তরের কক্ষপথ পি অরবিটাল, এবং এই পি অরবিটালে আমাদের 3টা অযুগ্ম ইলেকট্রন আছে, অর্থাৎ সর্বোচ্চ 3টা ফাঁকা স্থান আছে। আমরা জানি পি এর ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ 6টা। এখন নাইট্রোজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাঁকা স্থান আছে আমাদের 3টা। তো এই 3টা জায়গায় 3টা ক্লোরিন যুক্ত হইতে পারবে ইজিলি, কিন্তু এই 3টা জায়গায় তো আর আমাদের 5টা ক্লোরিন এসে যুক্ত হওয়া সম্ভব নয়, তাই না? কারণ হচ্ছে আমরা জানি আমাদের যদি সর্ববহিস্থ স্তরের সংখ্যা 2 হয়, তাহলে সেই জায়গায় কিন্তু আমাদের কোনো ডি অরবিটাল থাকে না। ডি অরবিটাল শুরু হয়, সর্ববহিস্থ শক্তি স্তর যদি 3 থাকে তাহলে সেখান থেকে শুরু হয়। তো যেহেতু আমাদের এই জায়গার মধ্যে ডি অরবিটাল অনুপস্থিত, ডি অরবিটাল নাই, এবং পি অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 6, এবং নাইট্রোজেনের ক্ষেত্রে পি অরবিটাল ফাঁকা আছে মোট 3টা, তাই 3টা জায়গায় 3টা ক্লোরিন সর্বোচ্চ যোগ হইতে পারবে। ওকে, তো যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটাল নাই, তাই আমরা এখানে এক্সট্রা আর কোনো বাইরে থেকে কোনো ক্লোরিন যোগ করতে পারবো না। তো এই কারণে NCl3 গঠন করা সম্ভব হইলেও NCl5 গঠন করা সম্ভব নয়। এই টাইপের অনেক কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় এই টাইপের কোশ্চেনগুলো প্রায়ই আসে। তো এই চ্যাপ্টারের আমরা প্রথম থেকে কয়েকটা টপিক দেখার চেষ্টা করলাম, আর পরীক্ষায় তোমাদের বোর্ডে কি টাইপের কোশ্চেন আসতে পারে বা অ্যাডমিশনের জন্য কি কি ধরনের কনসেপ্ট থাকা লাগবে বা কি ধরনের কোশ্চেন তোমাদের পড়া লাগবে, সেগুলো সম্পর্কে 1 ঘন্টার মধ্যে আমরা যা যা পারছি একটু আলোচনা করার চেষ্টা করছি। আবারও বলতেছি, এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, 1 ঘন্টার মধ্যে কেউই শেষ করতে পারবে না। এটা মিনিমাম তোমাদেরকে 15 বা 20টা ক্লাস লাগবে যদি খুব ভালো মতো শেষ করতে চাও, বা 10টা ক্লাসের মধ্যে শেষ করা সম্ভব। তো 1 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করছি যে প্রথম থেকে যেসব কোশ্চেনগুলো বোর্ডে আসে সেগুলো একটু সলভ করার জন্য, সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য। তো এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি রিপ্লাই দিব। অথবা যদি মনে হয় তোমরা প্রাইভেটলি মেসেজ দিয়ে জানতে চাও, তাও করতে পারো। আমি যখন সময় হবে তখন তোমাদের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। এছাড়া কেমিস্ট্রি রিলেটেড আরও যে কোনো ধরনের সমস্যা থাকলে তোমরা এই আর্টিস্ট সায়েন্সের ইনস্ট্রাক্টরদের মাধ্যমে তোমরা বিভিন্ন জিনিস সমস্যার সমাধান করতে পারবা। ওকে, তাহলে হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। আর সামনের ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। সামনের ক্লাসে যখন আরও লাইভ ক্লাস আসবে, আজকে তো কেমিস্ট্রি হলো, সামনে আরও ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এই লাইভ ক্লাসগুলো সামনে আরও আসবে, সেগুলোতে তোমরা থাকবা।
এবং তোমাদের যেই ধরনের সমস্যাগুলো আছে ইনস্ট্রাক্টরদের মাধ্যমে সেই সমস্যাগুলোর সমাধান করবা। তাহলে হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।